দীর্ঘদিন পর বিসিবিতে ক্রিকেটারদের ব্যস্ততাময় দিন। তামিম ইকবালের আহ্বানে মিরপুরে এসেছিলেন ক্রিকেটাররা। নিজেদের মধ্যে হয়েছে লম্বা মিটিং, হয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথেও লম্বা বৈঠক। দিন শেষে কি দাঁড়ালো? এছাড়াও বিসিবির 120 কোটি টাকার এফটিআর ও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট নিয়ে হওয়া নানা সমালোচনা নিয়ে আলোচনা করব আজকের খেলার আড্ডায়। মাঠের বাইরের খেলার পাশাপাশি মাঠের খেলা নিয়েও করতে চাই আলোচনা। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। আজকের বিষয়বস্তু ফারুকের বিসিবিতে বিতর্কের জোয়ার থামাবে কে? বিসিবিতে তামিমের নেতৃত্বে দিনভর বৈঠক, কেন খেপলেন ক্রিকেটাররা? খেলার আড্ডায় আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিসিবির সাবেক পরিচালক ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু। এছাড়াও আছেন ক্রীড়া বিশ্লেষক ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু। আপনাদের দুজনকেই স্বাগত আজকের খেলার আড্ডায়। একটু আপনাদের দুজনের কাছে একটু জানতে চাইব শুরুতেই, অনেক দিন পর মনে হচ্ছিল যে একটু ক্রিকেটটা ব্যস্ততাময় দিন কেটেছে, খেলার বাইরে ক্রিকেটাররা বিসিবিতে জড়ো হয়েছেন অনেকদিন পর। মিতুবের কাছে জানতে চাইবো যে আসলে কেমন গেল আজকের দিনটা, কেমন লাগলো আপনার? জি ধন্যবাদ এবং ডিবিসি নিউজের সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আসলে কি আমি ব্যক্তিগতভাবে একজন স্পোর্টস অ্যানালিস্ট, এইসব টপিকসে কথা বলতে গেলে আমার নিজের কি খুব লজ্জা লাগে আসলে এই কারণ আমি অ্যানালাইসিস করি ক্রিকেট ফুটবল, কিন্তু এখন অ্যানালাইসিস করতে হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন সেই সবের সাথে স্পোর্টসের কিন্তু কোনো রিলেশন নাই। ইয়েস, রিলেশন ইন আ সেন্স আছে, বাট দেখেন আমি কি বলবো, দেখেন আসলে এই যে সূত্রপাত, এই যে তামিম আজকে গেলেন, তামিম কিছুদিন আগেই মৃত্যুপথযাত্রী ছিলেন, উনি কেবল ভালো হয়েছেন, ওনার স্বাস্থ্যের দিকটাও তো লক্ষ্য রাখতে হবে। উনি তো কেবল উঠেছেন এবং উনি যে প্লেয়ারদের পক্ষে কথা বলেন স্বাভাবিক, এগুলো নিয়ে কোনো ইস্যু নাই। বাট ইস্যুটা দেখেন যেখান থেকে শুরু হয়েছে, একটা মাঠে খেলা চলাকালীন সময় আম্পায়ারের ডিসিশন নিয়ে তো ঝামেলা। দেখেন ছোটোবেলায় আমরা খেলাধুলা করেছি, এটা ফুটবল হোক ক্রিকেট হোক, আম্পায়ার ডিসিশন ইজ ডিসিশন, এরপরে কিন্তু কোনো কথা থাকে না, ঠিক আছে? ফুটবলেও তাই রেফারির ডিসিশন এমন, এখনও প্রিমিয়ার লিগে আপনি যদি দেখেন ভারের ঠিক হচ্ছে না, তারপরে পেনাল্টি দিয়ে দিচ্ছে, কিন্তু এরকম সিনারিও হয় নাই। আচ্ছা, তারপরে বলি আম্পায়ারও মানুষ ভুল করতেই পারে, সেটাও ঠিক আছে, এবং অ্যাজ এ ক্লাব, একটা ক্লাব সেখানে যদি আপিলও করতে পারে, কিন্তু আসল কথাটা ছিল কি জানেন তো, এই টেকনিক্যাল কমিটি যদি সিদ্ধান্ত দিয়ে দিত তাই কিন্তু হয়ে যায়। এই যে এত কিছু, এই যে এত ফুলানো ফাঁপানো, কখনো 4 ডিমেরিটস, 2টা খেলা সাসপেন্ড, 2টা থেকে একটার থেকে এখন 2টার থেকে এখন পরের বছর, এই যে হাস্যকর জিনিসের জন্যই মানুষের এক্সাইটমেন্ট, আর কিন্তু কিছু না। এখন দেখেন পরের বছর যেই প্লেয়ারটাকে সাসপেন্ড করলেন, পরের বছর সেই প্লেয়ারটা এই এখন যে টিমে খেলছে সেই টিমে তো নাও খেলতে পারে, দেন হোয়াট? তাহলে যে টিম তাকে নেবে সে সাফার করবে, তখন আবার আপিল হবে, তখন বলবে আরও 5 বছর পরে, ওনার রিটায়ারমেন্টের পরে। তো এইসব ননসেন্স বন্ধ করে দেবেন না, না কি আমাদের দেশের ক্রিকেট নিয়ে আমরা কথা বলবো, সেই ক্ষেত্রে এগুলো বাদ দিয়ে আপনি এগুলো করছেন। আর একটা জিনিস বলি, টিচারও কিন্তু অনেক সময় ভুল করে, টিচারের সাথে বেয়াদবি করা যাবে না, এটা আমাদের ছোটোবেলার শিক্ষা। ক্লাসে অনেক সময় আমরা দুষ্টামি করেছি, আপনার টিচার শাসন করেছে, এবার টিচারও অনেক সময় ভুল করেছে, কিন্তু আমরা এখনও আমাদের টিচার ঢুকলে আমরা দাঁড়িয়ে যাই। এই হাম্বলনেস যখন পর্যন্ত না আমাদের দেশের মানুষের মধ্যে ঢুকবে, আমি মানুষ অ্যাজ এ হোল বলছি, ওনার ক্ষেত্রেও বলছি, আমার ক্ষেত্রেও বলছি, আপনার ক্ষেত্রেও বলছি, আর প্লেয়াররা তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে যদি আপনি কোনো একটা সিদ্ধান্তকে বারবার এইভাবে যদি আপনি সরিয়ে দেন, বা আপনি এখন এমনও হতে পারে, আমি জানি না, মেবি আই এম রং, যেহেতু আমি বোর্ডের সাথে যুক্ত না, আমি অনেক কথা বলে দিতে পারি যে সামনে ভোট আছে, ভোটের ইসেই কিন্তু এগুলো হচ্ছে কি না সেটাও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু জানি না, আমি বললাম। আপনার কথা ধরে আমি একটু আগাতে চাই, একটু বাবু ভাইয়ের কাছে যেতে চাই। বাবু ভাই, আসলে ভোটের কথা বলছেন ভাই, কিছুদিন পরে হয়তো বা বিসিবিতে একটা ভোটের আয়োজন বা গুঞ্জন শোনা যেতে পারে, আলোচনা চলতে পারে, সেই কেন্দ্রিক কি অনেকদিন পরেই এরকম সরগরম হলো বিসিবি? হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই ক্রিকেট বোর্ডের নির্বাচনটা একটা বাংলাদেশ জাতীয় নির্বাচনের পরে একটি উল্লেখযোগ্য নির্বাচন, এবং এটার দিকে সবাই তাকিয়ে থাকে, এবং এই নির্বাচনটা হয়তো অক্টোবরে, এখন যে বোর্ড আছে তার মেয়াদটা সেপ্টেম্বরের মানে একেবারে শেষ হবে, তার আগেই নির্বাচন কিন্তু দিতে হবে। সুতরাং এখনই কিন্তু একেবারে মোক্ষম সময় যে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে, এবং এটার যে ধারাবাহিকতায় দেখেন বিভিন্ন ক্লাব পাড়ায় বিভিন্ন কাউন্সিলর নিয়ে, ক্লাব নিয়ে এবং বিসিবিতে যে সরগরম, এগুলি কিন্তু অলরেডি আমেজ শুরু হয়ে গেছে। তাছাড়া আমরা যেটা দেখছি এখন বাংলাদেশ ক্রিকেটে যে একটি ক্রান্তিকাল চলছে,
একটা মানে এখন যে অবস্থা, এই অবস্থাটা কিন্তু আমাদের কারোই কাম্য ছিল না। ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা, জেন্টলম্যান গেম, এবং সবাই রেসপেক্ট করে। সারা বাংলাদেশে এই ক্রিকেট দিয়ে কিন্তু বাংলাদেশকে চিনেছে সারা বিশ্ব। সুতরাং এখন এই ক্রিকেটকে কলঙ্কিত করা সামান্য কিছু ভুলের জন্য, এটার দায়টা কে নিবে? দেখেন এই যে খেলোয়াড় তৌহিদ হৃদয়ের যে সাসপেন্ড করা, তাকে যে শাস্তি দেওয়া, সেই শাস্তিটা কিন্তু পারফেক্টলি দিয়েছিল, কিন্তু আবার মোহামেডান ক্লাব কিন্তু পারফেক্টলি এবং আইনকে শ্রদ্ধা রেখেই কিন্তু আপিল করেছিল, এবং এই আপিলটার সমাধান কে করবে সেটা নিয়ে কিন্তু বিতর্ক হয়েছে। এটা যদি টেকনিক্যাল কমিটিতে যেত এবং তারা যদি এটা সমাধান করতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু আমাদের এখানে অনেক বড় বড় বোদ্ধা আছে যারা অনেক কিছু জানে না, তারা এটাতে হস্তক্ষেপ করতে যেয়ে কিন্তু সব মানে 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 লেজে গোবরে করে দিয়েছে, মানে সব নষ্ট করে দিয়েছে। এই দায়টা কে নিবে? একবার শাস্তি দিল, শাস্তি কমালো, যেটা পারফেক্ট হয়নি, আবার শাস্তি কমিয়েছে, আবার শাস্তি বেড়েছে, আবার আগামী বছর নাকি আমি শুনলাম নতুন একটি কথা শুনলাম যে এই বছর একটি খেলা খেলতে পারবে না, আগামী বছর আর একটি। তো এই ধরনের হাস্যকর জিনিস আর কত আমরা দেখব? তাছাড়া এখন বাংলাদেশ ক্রিকেটে দেখেন, আমরা জিম্বাবুয়ের সাথে গত 2 দিন আগে কিন্তু হারলাম। আমরা কিন্তু এখনও খেলায় কিন্তু আমরা এখনও যে টেস্ট ক্রিকেট কিভাবে ডমিনেট করতে হবে সেটা কিন্তু শিখিনি, জানিও না এখনও। কারণ হলো আমরা মাঝে মাঝে অনেক বড় বড় দেশকে হারিয়েছি, সেটা হতে পারে, কিন্তু আসলে যে আমাদের যে ধারাবাহিক একটা যে পারফরমেন্স বা টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় এত বছর পরেও কিন্তু আমরা সেটা পারছি না। তাছাড়া আমরা আমাদের দেশে হোম অ্যাডভান্টেজ নেওয়ার মতো আমাদের মনে হয় সেই রকম যোগ্যতা এখন আমরা অর্জন করিনি। বারবার ভুল করছি আর ছোট ছোট দেশের সাথে হারছি, ক্রিকেট কলঙ্কিত হচ্ছে বাংলাদেশে। আমাদের এই 16 কোটি 18 কোটি মানুষ কিন্তু তাদের হৃদয় ভেঙে যায় ক্রিকেট যখন হেরে যায়, বাংলাদেশ যখন হেরে যায়। আবার যখন জিতে তখন কিন্তু সবাই হাসে। কিন্তু এমন সব দেশের সাথে আমরা হারছি যেটা কোনো ব্যাখ্যা নেই, কোনো কারণ নেই, আমরা বিনা অজুহাতে হারছি। এবং খেলার আগে আমি আমাদের কোচকে বলতে শুনেছি, আমাদের ক্রিকেট কর্মকর্তাদের বলতে শুনেছি যে এদের সাথে আবার খেলার ব্যাপারে কি স্ট্র্যাটেজি নেব, কি উইকেট নেব, এর কিছুই দরকার নেই। দেখেন হালকাভাবে নিয়েছে, হারিয়ে দিয়েছে। এরকম আফগানিস্তানের সাথে হেরেছি আমরা। এবং ওয়ানডে ক্রিকেটে দেখেন সাম্প্রতিককালে কিভাবে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে, একটি মাত্র জয় হচ্ছে লাস্ট 10 ম্যাচে। তো এটা তো বাংলাদেশের এই ধরনের অবস্থা ছিল না, কেন এরকম হচ্ছে? এগুলি সব কিছুই খতিয়ে দেখতে হবে। তাছাড়া বিসিবির প্রেসিডেন্টের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যে এখন উত্তেজনা, সেটাও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ, যে এই ধরনের জিনিসগুলি কেন উঠে আসবে এখন। এখন তো অনেক সুন্দরভাবে চলার কথা ছিল, ভালোভাবে চলার কথা ছিল, কিন্তু এখন কলঙ্কিত হচ্ছে ক্রিকেটটা। এটা আমি নিশ্চয়ই এগুলো নিয়ে আপনার সাথে আরও আসবো। বাংলাদেশ জিম্বাবুয়ের যে টেস্ট সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটু আপনি যেটা বলছিলেন যে ভোটের যে আমেজ সেটা শুরু হয়ে গেছে, এখানে আসলে আজকে ক্রিকেটারদেরকে তামিম ইকবাল আহ্বান করেছেন আরেকজন ক্রিকেটারের পাশে দাঁড়াতে, আরেকজন না কয়েকজন ক্রিকেটারের পাশে দাঁড়াতে কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন। তামিম ইকবালের আসলে এখানে স্বার্থ কি, বা তামিম ইকবাল তো ক্রিকেটারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম যতটুকু বুঝি। না, ডেফিনেটলি তামিম ইকবাল দাঁড়াবে না কেন? তার খেলোয়াড়রা কিন্তু তামিম ইকবালকে আইডল মনে করে, তাকে মানে সে বাংলাদেশে না বিশ্বের একজন সেরা খেলোয়াড়। সুতরাং সে বাংলাদেশের যখন কোনো খেলোয়াড় অবিচারের সম্মুখীন হবে, কোনো মানে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে, তখন তো সে দাঁড়াবেই। এবং তার ডাকে তো সবাই আসছে, এবং এটাই স্বাভাবিক, এটাই তার হওয়া উচিত, এটাই করা উচিত। তার নেতৃত্বে আসতে হলে তাকে এগুলিও দেখতে হবে যে আমাদের ক্রিকেটাররা কেউ যদি কোনো জায়গা থেকে বঞ্চিত হয়, কোনো অন্যায়ের শিকার হয়, সেগুলি প্রতিবাদ করা এই তামিমের মতো খেলোয়াড়দেরই করা উচিত। সেটার ইয়েতে ধারাবাহিকতায় কিন্তু সে এসছে। তামিমের আশা নিয়ে আমি আপনার কাছে ফিরবো। মিন্টুয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো। মিন্টু ভাই, আপনি বিশ্লেষণের কথা বলছেন, আপনি ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে পছন্দ করেন, কিন্তু আমাদের খেলার মাঠে যা হয় তার থেকে তো বেশি আলোচনা হয় খেলার মাঠের বাইরে। প্রতিটা সিরিজ চলাকালীন আমরা দেখি যে একটা ঘটনা ঘটছেই। সেই ঘটনাগুলো আসলে কিসের লাভ? মাঠের খেলার বাইরে এই ঘটনাগুলো ঘটলে আপনারাও কি বিব্রত হন কিনা যারা ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করেন? আমি বলি এটা খুব ইজি, খুব ইজি। আমরা ছোটবেলায় পাটিগণিতে সরল অঙ্ক করতাম। আপনি যদি ফার্স্ট লাইনে মিস্টেক করেন আর এটা করতে পারবেন না, ওইটি আপনি করে ফেলছেন। কারণ কি, কোনো ডিসিপ্লিন নাই, কোনো হাম্বলনেস নাই। দেখেন ভদ্রতা যে একটা বড় জিনিস, এই জিনিসটা আমাদের ওই যে বললাম তো, আমি আপনি সব সহ কারো ভিতরে নাই। আমরা কেমন জানি উগ্র, আমরা কেন জানি ধরেন এর মধ্যে মিডিয়ারও অনেক ভূমিকা আছে। যেমন ধরেন আমি বলি, আমি বাবু ভাইয়ের সাথে অনেক টক শো করেছি, অনেক। জিম্বাবুর সাথে একটা গেম হেরেছে দেখে আমি বাংলাদেশ টিমকে খারাপ বলবো না। একটা কথা বলি, খুব স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, এই উইকেটেই খেলা উচিত, আপনি হারেন,
কোনো অসুবিধা নাই। আমি যদি নিউজিল্যান্ডকে হারাতে পারি, আমি জিম্বাবুয়ের সাথে হারতে পারি, এটা কোনো ইস্যু না। বাট আমাদের যেটা সমস্যা হচ্ছে ইনকনসিস্টেন্সি। আমাদের খেলার কোনো কনসিস্টেন্সিই নাই। 1 2 আপনি প্লেয়ার কয়জন আসলে? আপনি প্লেয়ার কিন্তু ওই 70-80 জনের মধ্যে থেকে আপনি প্লেয়ার বেছে বেছে নিচ্ছেন। আপনার স্কুল ক্রিকেট নাই। এক বিকেএসপির আপনি 5টা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার পেয়ে গেছিলেন দেখে আজকে বাংলাদেশ এই অবস্থায়, এটা মাথায় রাখেন। তাদেরকে যতই আমরা দোষ দেই, তারা কিন্তু এই যে ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে কি মানচিত্রে উঠিয়ে দিয়েছে, এটা ফর শিওর। তাদের দোষ গুণ সেটা পরের ইস্যু, অবশ্যই তাদের অবদান অস্বীকার করার জন্য, কিন্তু তাদেরকে সারাক্ষণ মাথায় রেখে খেলবেন। তাদের তো একটা না একটা সময় শেষ হবে, আপনি নতুনদেরকে তো নিয়ে আগাতে হবে। এখন সেই জায়গায় যদি আমি একটা কথা উপরে বাবু ভাইয়ের সাথে বলছিলাম, আপনাকে আগে দেশের কথা ভাবতে হবে, দেন ক্লাব, দেন সিঙ্গেল প্লেয়ার, এতে কোনো ভুল নাই। আর দ্বিতীয় নম্বর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি ক্রিকেটকে স্প্রেড যদি না করেন, আপনি দেখেন অনেক দেশে তো এখন 3টা টিম থাকে, আমরা তো 3টা টিম দূরে থাক। আপনি 4 ডে গেম কয়দিন খেলেন বলেন তো? তাহলে আমার প্লেয়াররা যে 5 দিন ধরে মাঠে থাকবে, এটার প্র্যাকটিস কোথায়? নাই। আমাদের একটা টুর্নামেন্ট হয় শুধু। আপনি জিম্বাবুয়ে কেন, আপনি আরো ছোট দলের সাথে হারেন। বাংলাদেশ কোন কোন টিমকে হারায় নাই বলেন? কিন্তু মিডিয়া যেটা করে, একটা গেম জিতলে তাদের মাথায় নিয়ে ফেলেন, আবার এই যে এখন জিম্বাবুয়ের সাথে হাসছে দিকে পায়ের তলা পারাবেন, তা না। তাদেরকেও কিন্তু সময়টা যে দিবেন, বাংলাদেশ কিন্তু এখন 54 বছরের রাজনীতিতে চলে আসছে, 54 ইয়ার্স। আপনি ক্রিকেট বাদ দিলাম, আপনি আমাকে যেই কোনো একটা খেলা বলেন, যেই কোনো একটা, আমি এটা চ্যালেঞ্জ দিচ্ছি, যেই কোনো একটা খেলা বলেন যে সেটা আপনি ওয়ার্ল্ড ক্লাস, আপনি অ্যাথলেটিক্স বলেন, ফুটবল নামতে 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 কোথায় আসছে, আর এটা নিয়ে বলার কিছু নাই। ওই যে একটাই ছিল, আপনি দাবা বলেন, আমি বলি নিয়াজ মোর্শেদ আমার ক্লাসমেট, বাংলাদেশ না সাবকন্টিনেন্টের প্রথম গ্র্যান্ড মাস্টার। ইভেন এই বিশ্বনাথন আনন্দ যারা ছিল, এই যে এখন যারা চ্যাম্পিয়ন দেবেন্দ্র বড়ুয়া, এরা তার র্যাঙ্কিং এর অনেক নিচে ছিল। সেই নিয়াজ মোর্শেদকে কেউ পৃষ্ঠপোষকতা করেছেন? করেন নাই। নদীমাতৃক দেশ বলেন, হ্যাঁ, বরিশালের লোকজন নাকি লাফ দিয়ে পড়ে, ডাইভিংও তো কিছু পারেন না, সাঁতারেও কিছু পারেন না, শুটিংয়ে কিছু পারেন না, তাহলে পারেন কিসে? কারণ যেখানে যেসব লোক থাকার কথা তারা সেখানে নাই। এই জিনিসটা আমি যেভাবে স্পষ্ট বলতে পারি, অন্যরা বলতে পারে না। কারণ কি, কেউ ইলেকশনে যাবে, কেউ বোর্ডের সাথে রিলেটেড, কেউ অমুকের সাথে রিলেটেড, হ্যাঁ, এবং ট্র্যাকশনের রাজনীতি যখন হবে আপনি কিছু করতে পারবেন। আমি আপনাকে একটু আটকাতে চাই। আপনি যেখানে যে লোক থাকার কথা সেখানে নেই। ফারুক আহমেদ, সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশকে অনেকদিন ধরে সার্ভিস দিয়েছেন, তিনি তো আসলে জানেন বাংলাদেশের ক্রিকেটটাকে কিভাবে গ্রো করতে হবে, নিজে খেলেছেন, তিনি এখন আছেন, তার অবস্থায় তাহলে কেন? আমি বলি, এক ফারুক আহমেদকে দিয়ে তো আপনি সব করতে পারবেন না। আপনি মাথা ঠিক করলেন, বডিটা সম্পূর্ণ আপনার ডিস্ট্রয়েড, তো মাথা দিয়ে কি করবে? আর ফারুক আর একটা কথা বলি, যেটা আমি খুব পছন্দ করি না কথাটা, যেমন জানেন ক্রিকেট বোর্ড চালাতে গেলে ক্রিকেট খেলতে হবে, নট নেসেসারিলি। হার্ষা ভোগলে কি ক্রিকেট খেলেছেন? উনি কিরকম কমেন্ট্রি করে, ওনার পাশে কমেন্ট্রি দেখেন। ফুটবল খেলতে গেলে ফুটবলার টপ ক্লাস ফুটবল হতে হবে এরকম কোনো কথা আছে? আপনি ভালো মানুষ আনেন। আমি একটা কথা বলি, এটা আমি সব জায়গায় বলি, মেবি ডাক্তার, মেবি ইঞ্জিনিয়ার, মেবি প্লেয়ার, মেবি আপনি ব্যবসায়ী, মেবি আপনি সাংবাদিক, মেবি লয়ার। আপনি ভালো মানুষ না হলে, সাংবাদিকের মধ্যে খারাপ নাই ভাই? অবশ্যই আছে না? নাই? ডাক্তারদের মধ্যে নাই? সব জায়গায় আছে। লয়ারদের মধ্যে নাই? তাহলে জিনিস ভালো মানুষ তৈরি করেন, সবকিছু ভালো হয়ে যাবে। আপনি খারাপ চোখে দেখতে থাকবেন, ওইরকমই হবে। খুব সিম্পল, কিন্তু আমার কথাগুলো খুব স্পষ্ট দেখেন, আমি কিন্তু কোনো লুকাচুরি করছি না, হ্যাঁ। এবং এই কথা ধরেই কিন্তু অনেকে বলে বেশি কথা বলে অমুক সমুক, এটাই ট্রু, এটাই ফ্যাক্ট। কারণ 54 বছরে নট আ সিঙ্গেল ডিসিপ্লিন, ক্রিকেট বাদই দিলাম, তাও বলবো যে ক্রিকেটটা মাধ্যমে বাংলাদেশকে এখন অনেকে চেনে। আপনি এমন কোনো দেশ নাই যে হারার নাই, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, নিউজিল্যান্ডকে কিন্তু আমি মনে করি এই যে টেস্টে যে বাংলাদেশ জেতে, এইটি আপনাদের জন্য মোর দেন এনাফ। কারণ আপনাদের এখানে কোনো টুর্নামেন্ট হয় না, 4 দিনের খেলা খেলেন না, তারপরেও যে প্লেয়ারগুলো 5 দিন ধরে মাঠে থাকে, এ প্লাস প্লাস। আপনি বলেন যে না ভাই আপনি ভুল বলতেছেন। না, আপনার কথার সাথে আমি একেবারে ভিন্নমত প্রকাশ করব না। আপনি অনেকাংশেই সঠিক। বাবুর কাছে জানতে চাইবো, যে বলছিল যে ফারুক ভাই আছেন, ফারুক ভাইয়ের নিচে যে কাঠামো সেটা ঠিক নেই, সেখানেও তো আমাদের অনেক এক্স প্লেয়াররা আছেন, আবার নতুন করে ফাহিম স্যার যুক্ত হয়েছেন, তিনি অনেকদিন ধরে ক্রিকেটে বা
সংগঠক হিসেবে আছেন, তারপরেও কেন এই অবস্থা, এবং এই 8-9 মাসে আসলে এই বোর্ডকে কেমন দেখলেন পরবর্তী একটা সময়? জিনিস আপনি বুঝতে হবে যে ফারুক আহমেদ এর আগে বোর্ডে ছিল সিলেক্টর হিসাবে, চিফ সিলেক্টর, আর ফাহিম ভাই কোচ হিসাবে। সুতরাং তারা কিন্তু বোর্ড পরিচালনা আর কোচ আর সিলেক্টর এক জিনিস নয়। সুতরাং বোর্ড পরিচালনা করতে গেলে যে মেধা, যে যোগ্যতা, যে মানে দূরদর্শিতা দরকার হয়, সেটা অনেকাংশে আমরা দেখতে পাইনি। সেই জন্য কিন্তু অনেক সমস্যা হয়েছে, এখনও হচ্ছে। সেটার ধারাবাহিকতায় কিন্তু আজকে দেখেন, হয়তো ফারুক আহমেদকে সবাই বলছে, বোর্ডের অন্যান্য মেম্বাররা বলছে যে সে এককভাবে সব সিদ্ধান্ত নেয়, কিন্তু না, এটা কিন্তু একটা সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে সব কিছু হওয়া উচিত আমি মনে করি। এবং সেটার ভিতর সম্মিলিত সিদ্ধান্তের ভিতরে কিন্তু রহমত বরকতও থাকে, আর একক সিদ্ধান্তের ভিতরে কিন্তু কোনো রহমত বরকত থাকে না। ভুল হইলে কিন্তু সব দায়ভারটা তার কাছেই আসে, আর সম্মিলিতভাবে নিলে কিন্তু সবার কাছে আসে, এটা অত অপরাধ না। কিন্তু এখন আমরা কি দেখতেছি যে যে যেভাবে পারছে সে সেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, সেভাবে কাজ করছে। প্রশ্নটা হলো সেখানেই, এবং সেটার ইয়াতেই কিন্তু আজকে দেখেন কত তর্ক বিতর্ক হচ্ছে, মিডিয়াতে কত নিউজ হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে আজকে উঠে আসছে যে এ করছে, সেই করছে, টাকা পয়সা নিয়ে বিভিন্ন রকম ঝামেলা, যেটা আমাদের এই নতুন প্রজন্ম, নতুন ক্রিকেটাররা, নতুন সংগঠকরা কি দেখবে যে ক্রিকেট বোর্ডে আসলে এগুলি কি হয়? এটা একটা বাজে ধারণা সবার হয়ে যাবে। সুতরাং আসলে তো এরকম না, এটা তো অনেক একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দেশের ক্রিকেটটা পরিচালিত হবে। এবং দেশের জন্য যদি কিছু করার থাকে, এখানে কিন্তু একটি জায়গা, এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য একটি সুন্দর জায়গা হলো ক্রিকেট বোর্ড। সেখানে যারা যোগ্য ব্যক্তি আছে, যারা সময় দিতে পারবে, যারা ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারবে, তাদেরই আসা উচিত। আমরা এটার অনুপস্থিত দেখতে পাচ্ছি, আমরা এটার বহিঃপ্রকাশটা সেইভাবে সঠিকভাবে দেখতে পাচ্ছি না, বিধায় কিন্তু আজকে অনেক প্রশ্ন দাঁড়িয়েছে। তবে আরেকটা জিনিস জানতে চাইবো, আপনি তো অনেকদিন ধরে ছিলেন, বিসিবির সাথে ছিলেন, ক্রিকেটের সাথে ছিলেন, বাংলাদেশের ক্রিকেটারদের একটা সংগঠন ছিল, সেই সংগঠনটা আসলে কোথায়? আজকে ক্রিকেটারদের অবস্থাতে তামিম ইকবালকে কেন স্বপ্নদিত হয়ে সামনে আসতে হলো? আমি যতটুকু পত্রপত্রিকায় দেখেছি, সেই সংগঠনটাও যেটা কোয়াব, সেটাও কিন্তু ওইভাবে কাজ করছিল না, বিধায় কিন্তু কিছুদিন আগে এটা ভেঙে গেছে। এখন একটা কনভেনিং কমিটি হয়েছে, সেটার ধারাবাহিকতায় কিন্তু এই খেলোয়াড়রা আসছে, এক হচ্ছে। ওই কমিটিটা এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি, প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ নির্বাচিত হয়নি, এটা আন্ডার প্রসেস। আমি যতটুকু পত্রপত্রিকায় দেখেছি, সেটা হলে হয়তো তারা তাদের অধিকার নিয়ে কাজ করবে। কিন্তু ইতিপূর্বে যে সংগঠন যেটা ছিল কোয়াব, তারা কি সঠিকভাবে কাজ করেছিল খেলোয়াড়দের পক্ষে? নো, একেবারেই না। তারা কিন্তু ওইভাবে কোনো খেলোয়াড়ের পক্ষে দাঁড়ায়নি বা কাজ করেনি, আমরা ওইরকম দেখিনি। এখন হয়তো সময় এসছে যে এটা ভালোভাবে যদি একটা সংগঠন তৈরি হয়, ভালোভাবে ভালো যোগ্য খেলোয়াড়রা যদি এখানে ইনভলভ হয়, সেখানে হয়তো আমাদের খেলোয়াড়দের মানে বিভিন্ন সমস্যা, বিভিন্ন মানে তাদের চাহিদা, এগুলি পূরণ করার জন্য তারা হয়তো সক্রিয় হবে। এবং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, ক্রিকেট খেলা একটি ব্যয়বহুল খেলা এবং এক্সপেন্সিভ খেলা, রাজকীয় খেলা বলি আমরা। এবং খেলোয়াড়দের উঠে আসার ক্ষেত্রে কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে কিন্তু এই যে কোয়াব বা বিভিন্ন সংগঠক, তারা কিন্তু এগিয়ে আসলে কিন্তু আমাদের ক্রিকেটাররা উঠে আসবে। সেই ক্ষেত্রে তাদের একটি অগ্রণী ভূমিকা পালন করা উচিত ভবিষ্যতে যারা আসবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সময় হয়েছে আমাদের একটা বিরতিতে যাওয়ার। দর্শক, খেলার আড্ডা নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন খেলার আড্ডা। অতিথি হিসেবে আমাদের সাথে আছেন রফিকুল ইসলাম বাবু এবং ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু। আমরা আলোচনায় ফিরতে চাই। যেটা বলছিলেন যে অনেক অনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেটটা ভালো নেই। বাংলাদেশের ক্রিকেটে কি আপনি মনে পড়ে দুদক কখনো এসেছিল? না, আমার কখনো মনে পড়ে না। তবে বিভিন্ন সময় আমরা দাবি করেছিলাম যে অবশ্যই কোনো প্রফেশনাল কোম্পানি দিয়ে অডিট করা এবং সঠিক অডিট করা, এটার দাবি আমরা সবসময় করে আসছিলাম। কিন্তু দুদকের ঘটনাটা এই প্রথম ঘটেছে। কারণ আমরা দেখছি যে কি কারণে এই ঘটনাগুলি ঘটলো। হয়তো গত 15 বছর এখন দুদক তদন্ত সাপেক্ষে হয়তো রিপোর্ট দিবে যে আসলে কি ঘটনা ঘটেছে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা অভিযান চালিয়েছে, সেটা এখন আমরা জানতে পারবো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দুদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসছে। এটা এর আগে অতীতে আমরা কখনো দেখিনি। তবে প্রপার অডিট হয়েছে, আবার অডিট হয় না, এরকমও ঘটনা আছে। এটা আমি হয়তো বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে,
কিন্তু আমি বলতে পারি, কিন্তু আপনি যদি বলেন, হ্যাঁ বলেন, আপনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডটা কিন্তু আপনি দেখেন 1990 সালের পর থেকে কিছুটা, এর আগে কোনোভাবে চলতো আর কি, 91 পর থেকে মোটামুটি ক্রিকেট বোর্ড বলে একটা বোর্ড, মানে খেলা পরিচালনা করার জন্য বা ক্রিকেট পরিচালনা করার জন্য একটা বোর্ড, এটা 1991 টু 96 এটা কিন্তু ছিল একটা অধ্যায়। তখন কিন্তু অডিট হয়েছিল 96 টু 2001, তখন কিন্তু কোনো অডিট হয়নি। এবং অডিট যখন করতে গেছে তখন কিন্তু ওই চিফ অ্যাকাউন্টেন্টও পালিয়ে গিয়েছিল, এবং এখন তখন ওই যে অ্যাকাউন্টসে রুমে নাকি আগুন লেগে সব পুড়ে গেছে, অডিট হয়নি কিন্তু। তারপর 2001 টু 2007 পর্যন্ত কিন্তু আবার অডিট হয়েছে, শুধু প্রফেশনাল অডিট কোম্পানি নয়, আপনার সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বা আর্মি থেকেও কিন্তু অনেক তদন্ত করা হয়েছিল গোপনে। এরপরে কিন্তু গত 15-17 বছর কিন্তু আমরা ওইভাবে আমরা শুনি নেই যে অডিট কোম্পানিগুলি অডিট করেছে সেটার ব্যাপারে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ এখন। সেটার ব্যাপারে আমি পত্রিকায় দেখলাম যে তারা কিভাবে করেছে, অডিট ফি কত দিয়েছে, এগুলি নিয়ে অনেক প্রশ্ন আছে। হয়তো এগুলি এই দুদক এখন তদন্ত করবে, সেই ব্যাপারে তারা এগুলি হয়তো সঠিক তথ্যগুলি বের করবে যে কেন এত ল্যাকিংস। অডিট কোম্পানি তো অডিট করার পরে ল্যাকিংস থাকার কথা নয়। তো আমরা চাই সঠিক তথ্যগুলি বেরিয়ে আসুক এবং জনগণ জানুক, কারণ এই জিনিসটা জানা দরকার এই কারণে যে এটা 17-18 কোটি মানুষ এই ক্রিকেট বোর্ডকে ওন করে, তাদের এটা প্রাণের দাবি যে এটা একটা সঠিকভাবে সুন্দরভাবে চলুক। আমরা সঠিক তথ্যটা জানতে চাই, এটা সবার দাবি। সেই কাজটাই কি আসলে দুদককে না এনে করা যেত কিনা? এর আগে হয়তো যে অডিটগুলি হয়েছে সেই অডিটগুলি হয়তো সেইভাবে হয়নি, বিধায় কিন্তু আজকে দুদকের পদচারণা, এক কথাই বলতে পারি আমি। মৃদু ভাইয়ের কাছে যেতে চাই, আসলে আপনি বিষয়টাকে কীভাবে দেখবেন? আমরা তো আপনি ন্যাশনাল খেলা দেখেন, আপনি বাইরের খেলা ফলো করেন, আপনার কি কখনো এরকম মনে পড়ে বাইরের দেশে এরকম কোনো ঘটনা ঘটেছে যে দুদক গিয়ে বা অন্য কারো হস্তক্ষেপ? সেটা কি একটা দুদক নাই? মানে আমি বললাম তো ভাই, দেখেন বাবু ভাই কিন্তু একদম পুরো টোটালটা এক্সপ্লেন করে দিছে। এরপরে আমার এইটার টপিকসে বলার কিছু থাকে না। আর জিনিসটা হচ্ছে ওই যে কয়েকটা কথা তো আমি একদম প্রথম থেকে বলি, আপনি সাংবাদিক হন, প্লেয়ার হন, যাতে বললাম তো বারবার, অনেস্টি যতক্ষণ না থাকবে আপনি অনেক কিছু, এই দুদকে কি সব বের করতে পারবে? এই দুদককেই তো আগে আমরা বলতাম এরা আসলে ঠিক ওইভাবে কাজ করতে পারে না। এখন আপনি কাকে ফলো করতেছেন, মানে আপনি কি চাচ্ছেন? এখন যখন কেউ পাওয়ারে থাকে তার ফরেই কেন জানি সবাই কাজ করতে থাকে, ইভেন মিডিয়া, ইভেন ডাক্তার, মানে আমি আমাকে বাদ দিয়ে কথা বলছি না, কিন্তু মিডিয়া বারবার আসছে যেহেতু আমি মিডিয়ায় কথা বলতেছি। আপনারা ওই যে জিনিসটা সত্যনিষ্ঠ, মানে বস্তুনিষ্ঠ এবং সত্য কথাটা বলার কি সবার পক্ষে সম্ভব হচ্ছে কি? এই 54 বছরের কথাই বলতেছি, এটা এই মুহূর্তে বলছি না। কিন্তু আমি কি কথাগুলো বললাম, আমি একটা স্পোর্টসেও আপনি পারেন না কেন, মানে হোয়াট, আমাদের কিসের অভাব, কি 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 দেয় নাই আপনাকে বলেন? কি ফ্যাসিলিটিস নাই ক্রিকেটে? সব ধরনের ফ্যাসিলিটি। আমি আজকে ওই 71-এর একটা টক শোতে বলে আসলাম, আমার আগের যারা প্লেয়ার, খেয়াল করবেন, এডুকেশনটা একটা ফ্যাক্টর। এডুকেশন বলতে কিন্তু আপনার, আমি বলতে চাচ্ছি না যে পিএইচডি করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার, নো। এডুকেশনটা শুরু হয় কিন্তু ফ্যামিলি লেভেল থেকে, বাবা মার কাছ থেকে। সেটাতে এই না যে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে বা অমুক সমুক, সেটা না। ভদ্রতাটা শিখবেন বাসার থেকে। আগে খেলা ছিল জেন্টলম্যানস গেম, সেই জেন্টলম্যান গেম থেকে এটা আর খেলা নাই, এটা এখন হয়ে গেছে অভদ্রদের খেলা। আপনি দেখেন, খালি উদাহরণ দিয়ে অফ দ্য রেকর্ড বলছিলাম, যেই ভদ্রলোক আপনাদের পেস অ্যাটাকটা এত সুন্দর করে দিল, অ্যালেন ডোনাল্ড, তাকেই বাদ করে দিলেন কেন? একটা ইনসিডেন্ট, অ্যাঞ্জেলো ম্যাথিউজের ঘটনা। আমি বলে দিই, এমনও খেলা আমি দেখেছি চোখে, ব্যাটসম্যানকে ভুলবশত আউট দিয়ে দিয়েছে আম্পায়ার, চলেও যাচ্ছে ব্যাটসম্যান, ক্যাপ্টেন ফেরত নিয়ে আসছে, সেখানে একটা হেলমেট নিয়ে আপনি 2-3 সেকেন্ড একটু দেরি করছেন, তাকে সরাই দিতে পারলে বাংলাদেশ জিতলো, জিতে ওই যে সুপার গেল। তা না হলে ওইটা না জিততে তো বাইরে, এবং ওইখানে গিয়ে আপনি সব খেলা হারলেন না। তো এই জিনিসটাই, ক্রিকেট ছিল অলওয়েজ আ জেন্টলম্যান গেম, এটার নামই ছিল যে, অন্য খেলাকে কিন্তু সেটা বলতো না। কেন বলতো না ভাই বলেন? কারণ এটা এক্সপেন্সিভ খেলা, যেটা বাবু ভাই বললো, সবার পক্ষে এটা আগে খেলা সম্ভব ছিল না। মানে সম্ভ্রান্ত এবং যারা একটু উচ্চবিত্ত ছিল তাদের ছেলেরাই কিন্তু খেলতো, ঠিক আছে? সেইখান থেকে নামতে 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 এই অবস্থা। তাহলে আপনি এই যে ধরুন প্লেয়ারদেরকে এডুকেশন দেন, এডুকেশন দিতে গেলে যে আপনার ইউনিভার্সিটিতে ঢুকতে হবে, নট নেসেসারিলি। তারপরেও বলছি, এখন আমি কিছু নাম বলে আপনি শোনেন যদি তাদেরকে চেনেন, জিএম নশের প্রিন্স,
ইউসুফ রহমান বাবু, নাজিম সিরাজি, মোস্তফা মহসিন মন্টু, ইশতিয়াক আহমেদ, তারপরে দীপু রয় চৌধুরী, তারপরে যারা আছে সব ঢাকা ইউনিভার্সিটি ব্লু, নেহাল হাসনাইন, কয়টা নাম বলবো, এরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ব্লু মাইন্ডেড। আতার আলী, ফারুকও ছিল। আজকে ফারুকের অন্য ইস্যু, কিন্তু আমরা বলছি অ্যাজ আ এডুকেশনের কথা বলছি, খেলায় যেমন পড়ালেখার সেরকম ঠিক দুইটাই। এই এডুকেশনটা মানেটা কি? এই যে এরা যদি খেলতো এবং এই ফ্যাসিলিটিস যদি তাদেরকে দিতেন, আমি শিওর এদের থেকে অনেক ভালো রেজাল্ট করতো। এটা তো আমি প্রমাণ করতে পারবো না, এটা আপেক্ষিক। তাই মানে কি এই যে তামিম ইকবাল খারাপ বা মাশরাফি খারাপ বা এইটা না, কিন্তু ভদ্রতা, হাম্বলনেস যতদিন আপনার না আসবে, আপনি কোনো কিছু করে, আর অনেস্টি, এই দুইটা পয়েন্ট ছেড়ে আপনি যাবেন, কিছুই করতে পারবেন না, লাইফে কিচ্ছু হবে না। হ্যাঁ, আপনি টাকার মালিক হতে পারবেন, ভোগ করে শান্তি পাবেন না। আপনি লিখে রাখেন। আপনার কাছে আমি ক্রিকেট নিয়ে ফিরবো, তার আগে একটু আমি বাবুর কাছে আসতে চাই। বাবু ভাই, আসলে আমরা বেশ কয়েকটি পত্রিকায় দেখেছি, সংবাদ মাধ্যমে দেখেছি, এবং আমাদের এখানেও নিউজ হয়েছে, বিসিবির একটা এফডিআর নিয়ে কথা হচ্ছে, বেশ কিছু টাকা অন্য বিভিন্ন ব্যাংকে নেওয়া হয়েছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, এটা যে জিনিসটা হয়েছে যে এফডিআরটা চেঞ্জ করা যেতে পারে এটা, তবে বোর্ডের সর্বসম্মতিক্রমে এগুলি হওয়া উচিত। বোর্ড সবাই এগুলি উত্থাপিত হবে এবং সেখানে পাশ হবে যে না, এইখানে আছে, এরা এরকম ফ্যাসিলিটিস দিচ্ছে, এটা ভালো নয়, ব্যাংক, তাদের ব্যাংকগুলিও এখন দুর্বল বা উইক ব্যাংক হিসাবে পরিচিত, না এখানে দেওয়া যেতে পারে। কিন্তু আমরা এই জিনিসটা দেখছি যে উল্টোটা যেটা সবাই বলছে, পত্রপত্রিকার মাধ্যমে কিন্তু আমি কথা বলছি যে সেটা এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট, এবং কাউকে না জানিয়ে, এবং যে ব্যাংকগুলিতে টাকা ডিপোজিট করা হয়েছে সেই ব্যাংকগুলি অলরেডি কিন্তু দুর্বল ব্যাংক হিসাবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ব্যাংক, এবং তাদের অস্তিত্ব নিয়ে অনেক সংকট বলা হচ্ছে, এবং সেই ব্যাংকগুলিতেই কিন্তু টাকা ডিপোজিট করা হয়েছে। এটা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ, এটা নিয়ে এত হইচই, এবং প্রসেসিংটা তো একেবারেই বাজে প্রসেস, মানে অন্যান্য বোর্ড মেম্বাররা অস্বীকার করেছে যে আমরা কিছুই জানি না, সেটা নিয়ে কিন্তু এত বিতর্ক। এখন আমি একটি কথা বলেছি ইতিপূর্বে যে সম্মিলিত সিদ্ধান্তের ভিতরে যদি ভুল হয় সেটাই সঠিক, আর একক সিদ্ধান্ত নিলে সেটা যতই সঠিক হোক না কেন, সবাই যদি ভুল বলে ওইটাই ভুল, এবং তার দায়িত্ব তাকে নিতেই হবে। তার মানে জবাবদিহিতার একটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। অফকোর্স এখানে জবাবদিহিতার কোনো স্থান নেই এখন মনে হচ্ছে। আর যেটা বলছিলাম, যেহেতু ভাই আমরা ক্রিকেট নিয়ে ফিরবো আপনার কাছে, জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের টেস্টটা আপনি কেমন দেখলেন? যদি আমরা বলি এক কথায় কেমন বলবেন? আমি বলি, যদি বাংলাদেশ জিততো আমাদের সবার ভালো লাগতো। আমাদের এখন মন খারাপ, যেহেতু জিম্বাবুয়ের মতো একটা দলের কাছে হেরেছে। বাট এই যে জিম্বাবুয়ের মতো একটা দল ফার্স্ট টাইম না, এর আগেও হেরেছে বাংলাদেশে, এইটা কিন্তু আসলে ইস্যু না। আপনি ওদেরকে কিন্তু ওই যে ভাই বললো না, খুব লাইটলি নিছেন। কোনো দলকে কখনো ছোটভাবে দেখতে হয় না। ক্রিকেট হলো সবচেয়ে ফানি গেম, এবং এইটা আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারবেন, কারণ এইটা একটা মানে কি বলবো, অনিশ্চয়তার খেলা। লাস্ট বল পর্যন্ত আপনার করতে হয়, এটা সবাই জানি আমরা। তাহলে কিন্তু আবারও শুনলাম নাকি পিচ বদল হয়ে যাচ্ছে। অলরেডি নাহিদ রানার বদলে আপনি একটা স্পিনার নিয়ে নিছেন। ভাই, আপনি খেলেন না, অসুবিধা কি? হারবেন তো। আমি সবসময় একটা জিনিস বলি, অল টক শোতে বলি, ইন এগ্রি খেলায় আপনি ভালো খেলেন, খেলার আগে হেরে যান না। আপনি ভালো খেলেন, সব খেলায় যে জিততে হবে নট নেসেসারিলি, বাট এই স্পোর্টিং উইকেটে খেলতে থাকলে আপনি কিন্তু বিদেশে গিয়ে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন ফর শিওর। আর আপনি যদি আপনার মতো করে উইকেট তৈরি করে নিউজিল্যান্ডকে 3 দিনে, তারপরে আপনার ওই যে 40 রানে সাউথ আফ্রিকা হারায় দিয়ে এইভাবে হারানোর থেকে আপনার ফেয়ার, যেটা বলে পলিটিক্সে যে বলে না অনেক সময় যে ব্যাটেল ফিল্ডটা যেন সমান থাকে, সেইখানে খেলেন। আপনার আজকের রেজাল্ট না হলেও ভবিষ্যতের জন্য আপনি খুব ভালো টিম বানাতে পারেন। তবে একটা জিনিস আমি বলি, এখানে আমাদের দেখতে হবে আমাদের এই 5 দিন খেলার মতো খেলোয়াড় আছে কি না। আমার মনে হয় খুব একটা বেশি নেই আমাদের। কারণ হলো বাংলাদেশে এই 5 দিনের বা 4 দিনের খেলা, লঙ্গার ভার্সন খেলা নাই বললেই চলে। একটি হয় ন্যাশনাল লিগ, যেটা আইসিসি অ্যাপ্রুভ একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেটাতে আমাদের খেলোয়াড়রা অনেকেই অংশগ্রহণ করে না। যেটা আপনি দেখেন ইন্ডিয়ার দিকে তাকিয়ে কটা মানে লঙ্গার ভার্সন টুর্নামেন্ট হয়, তাদের দেশে আসবে না কেন ক্রিকেটার উঠে? আসতে বাধ্য, কিন্তু আমরা কি সেই চেষ্টাটা করছি? অবশ্যই না। সেই রকম কোনো চেষ্টা নেই, সেই রকম কোনো পরিকল্পনা নেই আমাদের।
আমাদের যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করতাম, যে কোনো উইকেটে, এরকম স্পোর্টিং উইকেটে, বাউন্সি উইকেটে আমাদের খেলোয়াড়রা অভ্যস্ত হতো এবং 5 দিন কিভাবে খেলতে হয়, কিভাবে ডমিনেট করতে হয়, সব কিছুই রপ্ত করতে পারতো। কিন্তু আমরা খেলোয়াড়দের ব্যাটেল ফিল্ডে ছেড়ে দিচ্ছি উইদাউট আর্মস। ঠিক আছে, আমরা কোনো প্রশিক্ষণ দিচ্ছি না, কিছু দিচ্ছি না, আমরা মনে করছি সব ন্যাচারাল ট্যালেন্ট, এই হিসাবে তারা জয় নিয়ে আসবে। আর আমরা বসে থাকি, সবকিছুই একটা সাধনার ব্যাপার আছে। এবং তাদের পাইপলাইনের দিকেও যদি তাকাই মিতু ভাই, ওদের নতুন একটা ছেলে আইপিএল এবার এসেছে, 18 বছর 19 বছর বয়স, এবং প্রথম বলে ছক্কা মারলো। আমাদের পাইপলাইন নিয়ে কোনো কাজ হয় কিনা, আমাদের পাইপলাইনে আসলে কোনো প্লেয়ার আছে কিনা আপনি দেখেন কি? এটা বলা তো খুবই মুশকিল। আমি ওই জিনিসটাই বললাম, দেখেন আমাদের সর্বসাকুল্যে আছে একটা বিকেএসপি, এইখান থেকে কত প্লেয়ার আপনার আর আসবে? আমি বললাম আপনি যদি ডাইভার্সিটি না করেন, ক্রিকেট নিয়ে কথা বলে বেসিক্যালি লাভ নাই। কারণ কি, কোচ আমাদের কিন্তু ভালো আছে। আমি যেটা বলি, সালাউদ্দিনকে দেওয়া হয়েছে অনেক বছর পরে, তাই না? আমরা বিদেশি কোচ দিয়ে অনেক ট্রাই করলাম। আমি একটা কথা বলি, আমি তো বিপিএল এর সাথে খুব অঙ্গাঙ্গভাবে জড়িত ছিলাম। আমাদের অনেক প্লেয়ারের জড়তা আছে, ফরেন কোচের কিন্তু কথাই বোঝেই না। সেই ক্ষেত্রে আমরাই কিন্তু দাবি তুলেছিলাম, তখন সুজন ছিল, সালাউদ্দিন ছিল, বলেছি যে এদেরকে একবার চান্স দেন। খুব বেশি কি হলো, ওই হারবেনই তো, হারার নিচে তো আর কিছু নাই। প্লিজ, মোহাম্মদ রফিক স্পিনার, এই আল্লাহ ভাই, আমি এই কথাটা, বিদেশে সমস্ত দেশের খেলোয়াড়রা তার কাছে টিপস নিত, কিন্তু আমাদের বাংলাদেশে সে অবহেলিত। আমি একটা বলি, জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, শেন ওয়ার্ন একবার পত্রিকাও এটা আসছে যে মোহাম্মদ রফিক যদি অস্ট্রেলিয়ায় জন্মাইতো আপনারা সবাই চিনতেন। এখন যেহেতু বাংলাদেশে এবং তার এডুকেশন লেভেলটা একটু কম, এটা আমি জানি, ঠিক আছে, কারণ অ্যামেচার খেলে, উনি আমার ক্লাবেই খেলে, ঠিক আছে, এখনও খেলে। তো ওই মোহাম্মদ রফিককে, ঠিক আছে, ওনাকে অত বড় পজিশন না দিলেন, কোচ না করলেন, কোনো বোলিং একাডেমিতে বা কোনো বোলিং এসে তাকে নিতে পারবেন না, তার মতো বলার আমরা কিভাবে ওয়েস্ট করলাম। মানে এখন তো উনি খেলবেন না, বাট ওনার টিপসটা যেটা বাবু ভাই বললেন, কেন নিবেন না? খালি ওনার এডুকেশন নাই তাই? এটা হতে পারে না। এবং দেশীয় ক্রিকেটারদের সাথে কাজ করতে তো খুব বেশি এডুকেশন লাগে না। না, সেই তো বললাম, মানে এটাই তো বললাম, ওই যে এখন কি বলবো আমরা অ্যাজ এ অ্যানালিস্ট, এর বাইরে কি বলবো বলেন, যে ভাই এইটা বলেন, তাহলে সেইটা বলি, কিন্তু আসলে তো আমাদের কোনো ওয়ে আউট নাই। মিতু ভাই, একটা জিনিস কি, আমাদের এখানে আমরা যে দেশটা যে স্বাবলম্বী হবে সেটার চেষ্টা আমরা করি না। এটা আমাদের যোগ্যতার জায়গায় নির্ভরশীল থাকতে চাই, যোগ্য লোককে। ওই যে আমি প্রথমে আমি কথাগুলো কিন্তু বলে দিয়েছি, আপনার কথাগুলো আগে নিতে পারেন। ওই যে বললাম, আপনি লাগবে হলো আপনার একজন ব্যাটসম্যান, হ্যাঁ, আপনি নিলেন একজন বোলার, হবে না? আচ্ছা, আপনার লাগবে একজন ক্রিকেটার, আপনি নিচ্ছেন রাগবি প্লেয়ার, হবে? তো ওই রকমই হচ্ছে এখানে। এই যে দেখেন, ভাই তো বলেই দিল, এই আমি কিন্তু 71 এই কথাটা বলেই আসছি, রফিকের কথা দিয়ে বলছি। তো আপনি যে যেটা ভালো করে তাকে সেই জায়গায় রাখেন না। আমাদের কত ভালো ট্যালেন্ট ছিল দেখেন তো, আফতাব ক্রিকেটার, আশরাফুল, ওয়েস্টেজ, আপনি এগুলো কি করলেন, শেষ করে দিলেন। এবং আপনার ওই যে বললাম, আপনি ওই যে ভাই তো বলে দিছে একই কথা, কিন্তু আমরা জাবর কাটতেছি আসলে। বুঝতে পারছি মিতু ভাই, আমি আপনার সাথে আসবো, আবার এই বিষয়গুলো নিয়ে আসবো, বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আলোচনা করব। আমাদের সময় হয়েছে আরেকটা বিরতি নেওয়ার, দর্শক সঙ্গেই থাকবেন। স্বাগত আবারও ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন রফিকুল ইসলাম বাবু এবং ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু। মিতু ভাই, আমরা বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আলোচনা করছিলাম, এবং এইখানেও আমার একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের যে দলগুলো এখন গঠন করা হচ্ছে, স্কোয়াড করা হচ্ছে, সেই জায়গাটায় যে নির্বাচকরা আছেন তাদেরকে আসলে জবাব দিতে আছে কিনা, সেই প্রশ্নটা কেন করছি। হাসান মুরাদকে আমরা উইন্ডিজ সফরে দেখেছি দলের সাথে। হাসান মুরাদ তিনি ওইখানে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছেন, যতটুকু মনে পড়ে 3টে উইকেট পেয়েছেন, কিন্তু আপনাকে কম্পিটিশনের কারণে উইন্ডিজে খেলানো হয়নি। কিন্তু জিম্বাবুয়ে সফরে স্কোয়াডে তাকে রাখা হয়নি, কিন্তু আপনি নাহিদ রানার বিপক্ষে যে স্পিনারটাকে নিচ্ছেন, হাসান মুরাদ আর সেই স্পিনার সেম, বাঁহাতি দুজন স্পিনার, তাহলে হাসান মুরাদ কেন নয়? আচ্ছা দেখেন, আসলে আমি ঘুরাই প্রশ্নটা আপনাকে করি, ওদের জবাব দিতে আছে নাকি না, ওদের কি প্রেসক্রাইবড একটা টিম নিতে হয়, সেটার কি আনসার করতে পারবেন? মানে এরাই কি টিম সিলেকশন করে নাকি একটা প্রেসক্রাইবড টিম তাদের নিতে হয়, বলেন তো? এটা আমার পক্ষে বলা মুশকিল। তাহলে আমার পক্ষে এটা বলা মুশকিল, কারণ জবাবদিহিতা কোথাও নাই দেখি তো আজকে এই অবস্থা। এবং ওনারাও যে যারা সিলেকশন করছেন তাদেরকেও মনে হয়, আমার মেবি আই এম রং, তাদেরকে একটা প্রেসক্রিপশন দেওয়াই থাকে যে এদের নিবা। আদারওয়াইজ আপনি কি মনে করেন তার স্বাধীনতা আছে? কারো যদি স্বাধীনতা না থাকে, যে ভাই বলল, ওই যে যেমন ধরেন টাকাটা
যে গেছে, যদি আমি তো জানি না কাল, কারণ যতটুকু আমি এইটুকু জানি যে কালকে প্রেস কনফারেন্স হবে এই ইস্যুতে, সেই ইস্যুতে আমরা কথা না বললাম। ভাই যে একটা কথা বললে, তো যদি দলগত সিদ্ধান্ত হয়ে থাকে ভেরি গুড, আর যদি এককভাবে হয় ভেরি ব্যাড। আর আপনি এটাই আবার প্রমাণ করে দিচ্ছি যে এখানে যদি এই 3 জনের কথা শুনে এরা টিম করে, একটা কথা বলি, আপনার লাল রং পছন্দ হতে পারে, আমার নীল হতে পারে, সবুজ ওনার হতেই পারে, এটা কি কিন্তু অন্যায় না। বাট 19-20 যদি একটা প্লেয়ার হয় ইউ ক্যান টেক, কারণ আমি চিন্তা করতেছি একরকম, ধরেন আমি সিলেক্টর, আপনি একরকম চিন্তা করেন, আপনি একরকম, বাট আপনারা সিলেক্টর না, ছেড়ে দেন আমার উপরে, কি হলে কি হবে এটা আমাকে যেহেতু সিলেক্টর দিছেন, আপনারা চুপ থাকতে হবে। আদারওয়াইজ আপনি যদি আমি একটা টিম দিলাম, আপনি বলেন না না ওকে নিলে ভালো হতো, উনি বলছেন না এই প্লেয়ারটা সবচেয়ে ভালো। এক একজনের চয়েস আর থিঙ্কিং কিন্তু আলাদা, তো তাকে সেইভাবে কাজ করতেও দিতে হবে। এখন কোনটা কারেক্ট কোনটা রং আমি বলতে পারবো। ভাই একটু বাবুর কাছে যেতে চাই, নির্বাচক প্যানেল নিয়ে একটু কথা বলছিলাম। গাজী আশরাফ হোসেন লিপুর মতো একজন পার্সন আছেন সেখানে, আমরা সবসময় শুনে থাকি যে তার একটা গার্ডস আছে, তিনি স্বাধীনতা নিয়ে কাজ করতে পছন্দ করেন, সেখানেও কি স্বাধীনতা পাচ্ছেন না? মিতু ভাই যেটা বললো, আমার মনে হয় আমাদের অবশ্যই এটার একটা মানে ল্যাকিংস আছে, স্বাধীনতা ওইভাবে মনে হয় নিয়ে কাজ করতে পারছে না কেউ। কারণ যদি করতো তাহলে হলো মানে আমাদের যে চিন্তা ভাবনা আমাদের কিছুটা হলো মিল হতো, যে আমরা যেহেতু খেলা ফলো করি সেহেতু আমাদেরও তো একটা চিন্তা ভাবনা আছে যে কে ভালো হয় কে খারাপ হয়। আর যেহেতু লাস্ট ট্যুরে হাসান মুরাদকে আপনি যেটা বললেন ছিল ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ছিল, প্র্যাকটিস ম্যাচ খেলেছে, এখন আবার সে না কেন, আরেকজন কেন? এটা আমার মনে হয় এটা মানে আমার মনে হয় স্বাধীনতা নেই। আমার মনে হয় আমরা একেবারে তাহলে মানে অন্যভাবে চলতো। আমাদের হাতে সময় খুবই কম, আমরা একেবারে এক লাইনে শুনতে চাইবো, ক্রিকেট বাংলাদেশে এই সময়তে খুব জনপ্রিয়তা ছিল, কিন্তু এখন সেটা আছে কিনা? ফুটবল বেশি জনপ্রিয় না ক্রিকেট জনপ্রিয়? না, দেখেন ফুটবলের সাথে কখনো কম্পেয়ার করবেন না, কারণ ফুটবল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনি একটা মাঠে ছোট্ট একটা তাল গাছের ফুটবল দিয়ে দেন, ওইখানে লোক হয়ে যাবে। আর ক্রিকেটের মাধ্যমে কিন্তু আপনার বাংলাদেশ মানচিত্রে প্রমাণিত এই পর্যন্ত বলতেছি না না একটা শুনেন, এই সামান্য একটা সময়ের মধ্যে বা একটা জিম্বাবুয়ের সিরিজে হারার কারণে ক্রিকেট ডাউন হয়ে গেছে এরকম না, এটা না। বাট দেখেন ফুটবল, উনি যতই ক্রিকেটের ডিরেক্টর থাক, ওই প্রাণের খেলা ইসের খেলা কিন্তু ফুটবল, এতে কোনো ভুল নাই। এবং ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ার্ল্ড কাপ, মানে ফুটবল এটা হলো ওয়ার্ল্ডের গ্রেটেস্ট শো অন আর্থ। আনসারটা পেয়েছি মিতু ভাই আপনার কাছে। রফিক বাবু ভাই আপনি কি বলবেন, ছোট এক লাইনে যদি বলেন? না, ক্রিকেটটা এক সময় এমন ছিল যে আমরা বলেছিলাম যে ক্রিকেট মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়াম মানে ঢাকা স্টেডিয়াম থেকে শেরেবাংলা স্টেডিয়ামে যদি আনা হয় এনের লোক হবে না। আমরা তখন একটা কোশ্চেন করেছিলাম যে এটা যদি গাজীপুর গহীন অরণ্যেও খেলা হয় ক্রিকেট খেলাটা, লোক হবে সেখানে হাজার হাজার লোক হবে। কিন্তু সেটা এখন আমরা বেশি সময় দিতে পারছি না, আমাকে বারবার বলছে শেষ করতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে, আমাদের বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে। এতক্ষণ ছিলেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ।